নমস্কার, আপনারা দেখছেন নিউজ ডিজিটাল দুর্গাপুর। রাজ্য আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া উইংসের 3 দলীয় নেতৃত্ববৃন্দের বক্তব্য শুনব আমাদের এই চ্যানেলে। কনফারেন্স করছি, সামনে আর কয়েকদিনের অপেক্ষা নির্বাচন, লোকসভা নির্বাচন, এবং সেই অপেক্ষা করে প্রত্যেকটা দেখতে পাচ্ছি সব জায়গায় যেভাবে প্রচার চলছে টিএমসি প্রত্যেকটা জায়গা থেকে। আজকে আপনারা উপস্থিত হয়েছেন দুর্গাপুরে, কি বার্তা দেবেন দুর্গাপুরবাসীদের কাছে? দুর্গাপুরবাসীদের কাছে কেন গোটা রাজ্যবাসীর কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের একটাই বার্তা, যেটা আমাদের নেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক বারবার বলছেন যে বাংলা বিরোধীদের বিরুদ্ধে যেভাবে বিগত দিনেও 2021 বিধানসভা নির্বাচন হোক, পরবর্তীকালে পৌরসভা পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বাংলার মানুষ বাংলা বিরোধী বহিরাগতদের বিরুদ্ধে রায় দিয়েছেন এবং বারবার তারা প্রমাণ করেছেন যে তারা বাংলার নিজের মেয়ে, ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী যিনি এরকম একটা ইমেজ মানুষের সামনে তৈরি করতে পেরেছেন যে হাই রাইজ থেকে হাত নাড়ানো নয়, বরং বাংলার মানুষের ঘরের দিদি হিসাবে, ঘরের মেয়ে হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তো আমাদের বক্তব্য হচ্ছে, বাংলার মানুষ নিজেদের অধিকার সামনে রেখে লড়াই করুন, বাংলার মানুষ ভোট দিন নিজেদের অধিকারকে সামনে রেখে, নিজেদের অস্তিত্ব, সত্তা এবং অস্মিতাকে সামনে রেখে। আমাদের দলের পক্ষ থেকেও বারবার সে কথাই বলা হয়েছে, দুর্গাপুর বাংলার বাইরে নয়, দুর্গাপুর সহ গোটা 42টা লোকসভা কেন্দ্রে গোটা বাংলা জুড়ে ইতিমধ্যে 2টো দফা সম্পন্ন হয়েছে। আমরা বিশ্বাস করি সেখানকারও মানুষও নিজেদের অধিকার, অস্মিতা, সত্তা, অস্তিত্বকে সামনে রেখে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন এবং আগামী যে 5টি দফা বাকি আছে সেই 5টি দফাতেও মানুষ সেটাই করবে। আমি একটা কথাই বলতে চাই, দুর্গাপুরে যেভাবে দেখতে পাচ্ছি মানুষ আস্তে আস্তে সবকিছু সেবা পাচ্ছে। যেমন দিদি একটা কমিটমেন্ট করেছিল 500 টাকার জায়গায় 1000 টাকা লক্ষ্মী ভান্ডার, সেটা কিন্তু অলরেডি কমিটমেন্ট ফুলফিল হয়েছে। এরপর ভোটের পর আরো তো অনেক কিছু সেবা, কি সেবা রয়েছে তৃণমূলের পক্ষে? এই বছরের এই ইলেকশনে কিন্তু একটা অনেক বড় ইস্যু, গরিবদের যে বঞ্চনাটা কেন্দ্র করছে। 100 দিনের টাকা থেকে আবাস, 100 দিনের টাকা আপনারা জানেন দিদি কমিটমেন্ট করেছিলেন। তারপর যখন দেখেন যে না আরও 7 লাখ লোক বাড়বে 100 দিনের কাজের শ্রমিক, সেটা অ্যাড অন করার পর যে ডেটে বলেছেন সেই ডেটে তাদের টাকা পাঠাতে শুরু করে। আবাস যোজনার টাকা ডিসেম্বর মাসে যে 11.5 লক্ষ আবাস যোজনার টাকা আটকে রেখে দিল, শুধু একটা সুকান্ত মজুমদার আর শুভেন্দুর পেনের প্রচার যে না এখন দেবেন না, ইলেকশানে আমরা তৃণমূলকে জব্দ করবো। অ্যাকচুয়ালি এটা তৃণমূলকে জব্দ করা নয়, এটা তো মাটির যে মানুষগুলো কাজ করেছে, যার ঘর নেই, যার ঘর দরকার, তাদের যে বঞ্চনা করেছে তাদেরকে আটকে রাখা, তাদের টাকাটা আটকে রাখা। আর যারা এসি ঘরে বসে বা হাই রাইজ থেকে ভাবে যে ওদের টাকা আটকে রেখেছে তো ভালো করেছে, সেই মানুষগুলোর বিরুদ্ধেও এই ভোট হবে সেই বঞ্চনার বিরুদ্ধে। আর দিদি যখন বলেছেন ডিসেম্বর মাসে এই 11.5 লক্ষ আবাসের টাকা দিয়ে দেবেন, তাদের ঘর বাড়ি যাতে তৈরি হয়ে যায়, দিদি যা আজ অব্দি বলেছেন 500 টাকার লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা হবে, হয়েছে। আচ্ছা, আমি একটা প্রসঙ্গের মধ্যে যাচ্ছি। দেখতে পাচ্ছি দুর্গাপুরে প্রচুর কিন্তু কলকারখানা আছে, কিন্তু সেগুলো কিন্তু সবই বন্ধ অবস্থায়। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পার্টির তরফ থেকে কতটা সহযোগিতার হাত বাড়াবেন? কথা বলি, এই কলকারখানা বন্ধ করার ইতিহাসটা কিন্তু এখান থেকে শুরু। এটা শুরু একদম সেই লাল সন্ত্রাসের জামানা, যাকে আমরা সিপিএমের জামানা বলি। একটা সিঙ্গুরের ললিপপ ঝুলিয়ে রেখে বাকি 55,000 কলকারখানা বন্ধ করে দেওয়ার যে ইতিহাস ওরা তৈরি করেছে, সেটাকে ওরা ভুলিয়ে দিতে চেয়েছিল। মানুষ ভুলেনি বলেই ওর আজকে শূন্য। আজকে কিন্তু শিল্প বান্ধব পরিস্থিতি পশ্চিমবাংলায় সব থেকে বেশি। এক আদানিকে বাদ দিলে 25টা বড় কোম্পানি লিড করে বাংলাকে। তাহলে কি রিসেন্ট কি যে কলকারখানাগুলো বন্ধ হয়ে আছে সেগুলো কি কোনো কিছু ওপেনিং, সেক্ষেত্রে ওপেনিং হলে মানুষের কিছু কর্মক্ষেত্রে তাদের সুবিধা হবে? এখন যেটা আজ থেকে মমতা ব্যানার্জি যেটা ভাবেনি, ল্যান্ড ব্যাংক সেটা ইউটিলাইজেশন হচ্ছে বলেই আর কি ইনফোসিস আসতে পেরেছে। 1,33,000 অ্যাক্টিভ কোম্পানি আছে আমার রাজ্যে, যা দেশের সেরা অ্যাক্টিভ কোম্পানি। বড় ইন্ডাস্ট্রির পরিকাঠামো এখানে এই কারণে একটা জায়গায় ধাক্কা খায়, সেটা হচ্ছে আমরা
বা আমাদের যে ধারণ জীবনে আমরা কারো থেকে জমি কেড়ে নিয়ে, মানে তোমার জমি জোর করে নিয়ে নিলাম, তুমি কিছু বলতে পারবে না, সেখানে আমি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করে দিলাম, সেটা না। ল্যান্ড ব্যাংক দিদি করেছেন, আশা করা যাচ্ছে যে এই যে সময়টা যাচ্ছে, এই ল্যান্ড ব্যাংকের পুরোপুরি ইউটিলাইজেশন হবে, আর এই কলকারখানাগুলো আবার উজ্জীবিত হবে, আবার নতুন মুখ দেখবে। সেটা কি এই নির্বাচনের পরে না? নির্বাচনে তো এখন ইসিসি কোড চালু হয়ে গেছে, এখন উনি চাইলেও বলতে পারবেন না। আমরা আশা রাখছি 2026-এ, দেখুন এই ইলেকশনটা কিন্তু আমাদের ইলেকশন নয়, এই ইলেকশনটা কিন্তু দিল্লির ইলেকশন। এই ইলেকশনে কিন্তু দিল্লির জবাব দেওয়ার কথা যে তারা 5 বছরে আমাদেরকে কি দিয়েছেন। আমাদের এখানের মিডিয়া, যেটা আমি আপনার এই মিডিয়ার থেকে জানাতে চাই, এখানে বসে আমাদের এখানের মিডিয়া একটা পারসেপশন তৈরি করছে যে এটা বাংলার যেন ভোট হচ্ছে, এটা বাংলার ভোট নয়। আমরা আমাদের কাজ কি করেছি 2021-এ তার জবাব মানুষ দিয়ে দিয়েছে বিজেপি সিপিএমকে। এই ভোট দিল্লির ভোট। দিল্লি কি করে দিয়েছে? কেন্দ্র আমাদের বঞ্চনা দিয়েছে, কেন্দ্র আমাদেরকে কম দামে গ্যাস দিয়েছে, পেট্রোল দিয়েছে, তারা তাদের 15 লাখ টাকা যে মানুষকে দেবে বলেছিল পূরণ করেছে। কোন আশাটা তারা পূরণ করেছে? আমি আরেকটা প্রসঙ্গের মধ্যে যাচ্ছি, সেই প্রসঙ্গটা হচ্ছে সামনে কিন্তু বাণিজ্য, মানে যেগুলো হচ্ছে আপনার পেট্রোলের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে এবং গ্যাসের দামও দিনের দিন বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে সবাই তো সেইভাবে প্রত্যেকটা পরিবার তো সমান নয়, সেক্ষেত্রে অনেক কিন্তু অসুবিধার মধ্যে সম্মুখীন হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা কি সেটা নিয়ে কি চিন্তা ভাবনা কি করছেন? আমাদের ম্যানিফেস্টো, আমরা সব মিডিয়াকে একবার অনুরোধ করব আমাদের ম্যানিফেস্টোটা দিয়ে একবার যেতে। আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি সরাসরি বলেছেন যে আজকে আমার এখানে লক্ষ্মী ভাণ্ডার থেকে তুমি বলছো ওখানে অন্নপূর্ণা 3000 দিয়ে দেবো, তোমাদের ডবল ইঞ্জিনের সরকার কোথাও একটা লক্ষ্মীর ভাণ্ডার আছে দেখাও। সেরকমই তোমরা কমিট করেছিলে রাজস্থানে 450 টাকা গ্যাস দেবে, হয়ে যাওয়ার পরের দিনই তোমাদের বাণিজ্য মন্ত্রী বলছে ওগুলো জুমলা। তুমি গুগলে দেখো আজকে 925 টাকাই গ্যাস আসছে, তার 929 টাকা। আমরা করেছি কি, আমরা বলেছি যে আমরা প্রতি বছর 10টা মাসের গ্যাস আমরা 50% অফ সাবসিডি। না, আমি সেই কথায় যাচ্ছি না, সেই প্রসঙ্গে যাচ্ছি না। সেক্ষেত্রে আমরা তো বসবাস করছি বাংলায়, সেক্ষেত্রে বাংলায় যে এই দিনের দিন যে দামগুলো বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি সেটা নিয়ে? আচ্ছা, বাংলার এই জন্য বললাম এটা বাংলার ভোট নয়, কেন গ্যাস পেট্রোল দুটোকেই কন্ট্রোল করে, এন্টার সেন্ট্রাল কন্ট্রোল করে, ঠিক আছে? সেন্ট্রালের যদি কমানোর অবস্থা না থাকে, আর অবস্থা নেইও, কেন এটাই ওদের একটা পেটি রোজগার বলা যায়, এই মানুষকে শোষিত করে। পাসবুক ফেলবেন, সেটাতে যে ট্যাক্সটা উঠিয়ে দেবে, সেটাতে পাসবুকে এন্ট্রিতে আপনার টাকা লাগছে, ঠিক আছে? এই টাকা কোথায় যাচ্ছে? এই 1 টাকার কয়েন যদি ধরেন, তার মধ্যে দেখবেন 37 পয়সা মানুষের থেকে তারা কিভাবে তোলে, সাধারণ মানুষের থেকে তোলে, কর্পোরেট ট্যাক্সকে ছাড় দেয়। আমাদের সরকার যদি সরকার গঠনের মতো জায়গায় যায় ইন্ডিয়া জোটের সাথে, তাহলে আপনি দেখতে পাবেন যে গ্যাস আর পেট্রোল মানুষের আরো পীড়া হচ্ছে না, মানুষকে পীড়া থেকে নিস্তার দিল। গ্যাসের দাম কমলো না, পেট্রোলের দাম কমলো। এটা একলা হাতে আমরা করতে পারি না, তার কারণ এটা পুরো কেন্দ্রীয় জন্য। আমি ওটা বলতে চাইছি না, আমার বলার বক্তব্য একটা জিনিস, যেহেতু আমরা বাংলায় রয়েছি, বাংলায় যে সুযোগ সুবিধা সেগুলো তো বাংলার যেখানকার যিনি নেতৃত্বে রয়েছেন তার তো কোনো কিছু একটা সহযোগিতার হাত থাকা দরকার। মানুষের ক্ষেত্রে সহযোগিতার হাত কখন বাড়াবে? যখন কেন্দ্রের কন্ট্রোলটা তার কাছে আছে। উল্টে তো কেন্দ্র প্রতি মিনিটে আমাদের টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে প্রতিটা জিনিসে। কিন্তু আমাদের ম্যানিফেস্টোে সরাসরি বলা হয়েছে যে 10 মাসের গ্যাস, 10 মাস, আমি যদি 12 মাসে 12টা গ্যাস পাই, 2টো গ্যাসকে আমি ছেড়ে দিয়ে 10 মাসের গ্যাস আমরা কি মূল্যে দেবো, একবার আমাদের ম্যানিফেস্টোটা খুলে দেখে নিন। প্রথমেই বলা হয়েছে যে সাধারণ মানুষের ঘাড় থেকে সবার আগে গ্যাসের দামটা আমরা কমিয়ে দেবো, যেটা সব থেকে জরুরি। হয়তো সবাই বাইক চালায় না, হয়তো সবাই গাড়ি ইউজ করে না, প্রচুর মানুষ, কিন্তু প্রায় 92% মানুষ। একটা জিনিস সেখানে উল্লেখ হয়ে আসে, আপনি যে পেট্রোলের কথা বলছেন কি ডিজেলের কথা, সেক্ষেত্রে দেখুন পেট্রোল ডিজেল দাম বাড়লে দেখুন ট্রান্সপোর্টের খরচাও সেটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে দিনের প্রতি দামও কিন্তু মানে প্রত্যেকটা ট্রান্সপোর্টের যেটা ভাড়া কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে তো আপনি যে কথাটা বলছেন শুধু অনলি ফর গ্যাসের কথা, কিন্তু এখানে গ্যাস শুধু বললে হবে না, তার ক্ষেত্রে কিন্তু পেট্রোলটাও ডিজেলটার ক্ষেত্রেও কিন্তু একটা 2004 59 টাকা 69 টাকা পেট্রোলের দাম, ঠিক আছে? ক্রুড অয়েলের দাম 105 টাকা, $105 ব্যারেল ক্রুড অয়েল। 2024 106 টাকা পেট্রোলের দাম, 88 টাকা ক্রুড অয়েলের দাম। এই রোজগারটা কে নিয়ে যাচ্ছে? এই রোজগারটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে। এই পেট্রোল আর গ্যাসের দাম যতদিন না কমবে, কেউ আনাজের দাম কমাতে পারবে না।
কোথাও থেকে আনাজের দাম কমবে না। মানুষের মেন প্রায়োরিটি তো হচ্ছে পেট্রোল, ডিজেল আর গ্যাস। এটা যদি কমে স্বাভাবিকভাবে অনেক কিছুর দাম কমে। এবং সেক্ষেত্রে কিন্তু খাবারের জিনিসের দামগুলো বেড়ে যাচ্ছে দিনের পর দিন, চাল বলুন, সেক্ষেত্রে সবকিছু। কিন্তু সেক্ষেত্রে যখন এই জিনিসগুলো যদি সংগঠন না হয়, সেক্ষেত্রে আপনারা আগামী দিন যে কথাগুলো বলছেন যে আমরা এই পরিষেবা দেবো, কি কি পরিষেবা পাবে মানুষ, কি কি পরিষেবা পাবে? 10 বছরের পরিষেবা কেন্দ্রের মানুষ দেখে নিয়েছে। একটা জিনিসের দাম যদি বলে দেয় ডবল হয়নি। ইলেকট্রাল বন্ডের জন্য বাচ্চার যে ছোট্ট অ্যাসকোরিলের বোতলটা সেটাও ডবল হয়ে গেছে সর্দি কাশি হলে যে দেবে, শুধু ইলেকট্রাল বন্ডের জন্য। গ্লেনমার্কের মতো কোম্পানি থেকে 20 কোটি টাকা ইলেকট্রাল বন্ড নিয়েছে, আমেরিকান কোম্পানি, ঠিক আছে, ভয় দেখিয়ে যে তোমরা কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনটেন করছো না। এই ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। দেখুন, রেলমন্ত্রী ছিলেন, 3টে ক্যাবিনেটে বাজেট পাস করেছেন, সারা ভারতবর্ষ বলেছে কি হলো, দাম না বাড়িয়ে, টিকিটের দাম না বাড়িয়ে এরকম করে চলে? মমতা ব্যানার্জি কিন্তু বাড়াননি। একবার সেই সুযোগটা পান, আপনি দেখতে পাবেন পেট্রোল ডিজেলের দাম উনি কোথায় কি কি পরিষেবা পাবে যদি আমাদের যে মুখ্যমন্ত্রী যদি যে ভোট, নির্বাচনের যে ভোট, সেক্ষেত্রে তিনি যদি জয়লাভ করেন বাংলায়, সেক্ষেত্রে কি কি পরিষেবা পাবে মানুষ, কি কি পরিষেবা পাবে? না, অত্যন্ত স্পষ্টভাবে আমাদের যে ম্যানিফেস্টো রয়েছে, সেই ম্যানিফেস্টোতে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি ইন্ডিয়া জোট সরকার গঠন করে মানুষ, ভারতবর্ষের মানুষের আশীর্বাদে, তাহলে কোন কোন আঘাত থেকে মানুষকে তারা নিস্তার দিতে পারবে। যে আঘাতগুলো গত 10 বছর ধরে বিজেপি গোটা ভারতবর্ষের মানুষের ওপর চালিয়েছে, হ্যাঁ, এটা অস্বীকার করার জায়গা নেই। পশ্চিমবাংলার প্রতি আঘাতটা সর্বাধিক, তার কারণ পশ্চিমবঙ্গে যে দল শাসন ক্ষমতায় আছে, অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে সমস্ত ভয়কে জয় করে বুক চিতিয়ে লড়াই করেছে, বিজেপির বিরুদ্ধে মাথা নত না করে লড়াই করেছে। ফলে স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলার প্রতি কেন্দ্রীয় সরকার বা বিজেপির দলগত আঘাতটা অনেক বেশি। তো যদি মানুষ তাদের অধিকারের স্বার্থে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং ইন্ডিয়া জোটের সরকার গঠন করে, এবং বারবার যেটা বলা হয়েছে, আমরা বিশ্বাস করি যে বিগত দিনে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সাক্ষী আছে যে বাংলার মাটি বারবার ভারতবর্ষকে পথ দেখিয়েছে। আবার যদি ইন্ডিয়া জোট মানুষের আশীর্বাদে সরকার গঠন করে, আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি যে বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে। তো সেই নিরিখে আমাদের ম্যানিফেস্টোতে স্পষ্ট বলা হয়েছে। এবং এটাও আমি একটা জিনিস অ্যাড করি এখানে, যে 2021 সালে যখন আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত আমারই মানুষের সরকারের 10 বছর পূরণ হলো, তখন কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার মানুষের বাড়িতে বাড়িতে রিপোর্ট কার্ড পৌঁছে দেওয়া হচ্ছিল। তো আমরা আশা করেছিলাম যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের মানুষের বাড়িতে বাড়িতেও রিপোর্ট কার্ড পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা গ্রহণ করবে। আমি একটু প্রসঙ্গের মধ্যে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে কিছুদিন আগে আমরা যেটা প্রথম যখন দুয়ারের সরকার, মানে দুয়ারে যে রেশন যেগুলো দেওয়া হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে কিছু জায়গায় গম পাচ্ছে, কিছু জায়গায় চাল পাচ্ছে। তো এটা ভাব কেন? বাংলায় তো সবাইকে সমানভাবে দেওয়াটা উচিত। না, অ্যাবসলিউটলি সবাইকে। এই বন্টনটাও অ্যাকচুয়ালি কেন্দ্রীয়ভাবে হয়। এই যে যখনই দেখবেন নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্পিচে সবার আগে আসে যে 80 কোটি মানুষকে আমি রেশন দিচ্ছি, অথচ বলে ভারতকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, রেশন দেওয়াটা কোথাওই কোনো গর্বের কাজ না, আমাদের হলেও না, কেন্দ্রের হলেও না। এখানে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে সমমূল্যে, যেটা আমাদের বাংলা প্রথম চালু করে। দুয়ারে রেশনটা কি? দুয়ারে রেশনটা হচ্ছে আমার যারা বয়োজ্যেষ্ঠ এদেরকে হেল্পটা দেওয়ার জন্য, যারা আসতে পারে না, এই জন্যই করা হয়েছিল যে দুয়ারে রেশন। এরকম নয় যে ইয়ং ছেলেমেয়েরা যারা যেতে পারবে তারা কেন রেশনের দোকান থেকে নেবে না। তার এগেনস্টেও কেস করেছিলেন, ঠিক আছে, যাতে দুয়ারে সরকার দুয়ারে রেশন না চালানো হয়, ঠিক আছে, তাতেও কেসটা করেছিল, মানেননি মাননীয় হাইকোর্ট। সেই দুয়ারে রেশনের ক্ষেত্রে কিছু জায়গায় এই যে বন্টনটা দেখছেন না, এই লড়াইটা কিন্তু অনেক দীর্ঘ। এটা একটা ছোট কোয়েশ্চেনের আনসার আমি দিতে পারবো না। হঠাৎ করে জিনিসটা প্রভাব পড়লো, যেটা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিছু জায়গায় যাচ্ছে কম কয়েছে, কিছু জায়গায় চাল, অথচ কিন্তু যখন তাদেরকে বলা হচ্ছে তারা তখন কোনো কিছু উত্তর দিচ্ছে না। এটা রেশনিং ডিপার্টমেন্ট উত্তর দিচ্ছে না, এফসিআই দিচ্ছে না? রেশনিং ডিপার্টমেন্টই উত্তর দিচ্ছে না। রেশনিং দেখুন, অবভিয়াসলি সেক্ষেত্রে যখন যাবে রেশনের দোকানে যাবে, যার রেশন যার যে নিজে নেবে, তা সেক্ষেত্রে সেই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি কিছু জায়গায় কম, কিছু জায়গায় চাল। এটা কারণটা কেন? এটা দুর্গাপুরে এরকম অনেক জায়গায় আছে, এরকম অনেক জায়গায় রিপোর্ট আপনাদের এসেছে। এটার একটাই রিজন হতে পারে, সেটা হচ্ছে এই সাময়িক সময়টার জন্য। না, এটা কন্টিনিউ কিন্তু চলছে, এটা কিন্তু কন্টিনিউ চলছে, যে গম এক জায়গায় দিচ্ছে না, একই কার্ডে।
একই বিপিএল এপিএল আলাদা কার্ড থাকে। নিম্নবিত্ত পরিবারের জন্য শুধু গম আর চাল তুলে দেওয়া হয়, আর যারা বিপিএল কার্ড আছে মানে এপিএল কার্ড আছে অবশ্যই সেটাই তো জিজ্ঞেস করলাম। আপনারাও একবার খোঁজ নিন ইনকামিং এই যে রিপোর্টটা আপনাদের করছে তারা কি কার্ড হোল্ড করছে, কেন যে কার্ড যেটা হোল্ড করবে তার কাছে সেটাই পৌঁছবে। কেন আমাদের আশা যে এরকম কিছু একটা থাকলে আরো বড় মাস স্কেলে এর রিপোর্টটা হতো। এর কার্ডটা নিয়ে খবর নিতে হবে, কেন প্রোপোগ্যান্ডায় তো ভরে ফেলেছে বাংলাকে। এই কার্ডটা নিয়ে খবর নিতে হবে যে ওরা কি কার্ড হোল্ড করছে যারা গমটা পাচ্ছে। আমাদের তো আবাস যোজনার যে টাকাটা দিদি কমিটমেন্ট করেছিল 16 লাখ লোকের যা আবাস যোজনার টাকা, যেটা কেন্দ্র সরকার আটকে রেখেছে, দিয়ে দেবে 1 তারিখে দিদি সে কমিটমেন্ট ফুলফিল করেছে, ইতিমধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু তার আগে মেনে রেখে যে টাকাটা ক্যাগের রিপোর্ট অনুযায়ী বলছে 2003 সাল থেকে 2011 এই 8 বছর যে হিসাব চাইছে আমাদের কাছে, সেই সময় তো তৃণমূল সরকার ক্ষমতায় ছিল না, সরকারে ছিল না রাজ্য সরকার। এই হিসাবটা তৃণমূল সরকার দিতে বাধ্য নয়, 2011 পরের থেকে দিতে পারে, কিন্তু ওরা 2003 থেকে হিসাবটা ধরে দিয়েছে যে এত আমরা আবাস যোজনা টাকা দিয়েছি। আগামী দিন আপনাদের কাছে কি পাবে, সেই জিনিসগুলো কি পাবে? ইলেকট্রল বন্ডের দাদা বললো, ইলেকট্রল বন্ডের একটা ছোট ওষুধের সিরাপের দাম এত হাই কস্ট, সেটা কে করেছে? সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। ইলেকট্রল বন্ডের টাকা নিয়ে ওষুধের দাম আগামী দিনের থেকেও বড় কথা বাংলা কি পাচ্ছে না এইটার উপরে একটু নজর দিন। সুলভ মূল্যের ওষুধের দোকান জেনেরিক যখন প্রথম হয় সারা ভারতবর্ষের এলিট ক্লাস অনেক কথা বলেছিল, সেই জেনেরিককে ফলো করতে সারা বাকি সব সরকার বাধ্য হচ্ছে। সুলভ মূল্যের ওষুধের দোকানে আপনি যেটা পাচ্ছেন তাই জন্যই গায়ে আঁচটা লাগছে না। আপনি রাজ্যের বাইরে গিয়ে দেখুন, এই ইলেকট্রাল বন্ডের জন্য ওষুধের যে দাম বেড়েছে তার বিরুদ্ধে একটা বিশাল প্রচার। কৃষক পাঞ্জাব থেকে তারা হেঁটে চলেছে, মহারাষ্ট্রের একটা পার্ট এইবার রেজাল্ট দেবে, রুরাল মহারাষ্ট্র বুঝতে পারবেন যে বিজেপিকে কোন নালায় নিয়ে গিয়ে ফেলবে, কারণ সেখানেও একটা কৃষকদের এফেক্ট আছে। বাংলা যেটা দিচ্ছে সেইটা তো কন্টিনিউ করবে, কিন্তু আমাদের সব থেকে বড় আশা যে ম্যানিফেস্টে যেটা আমরা দিয়েছি আমরা সেটা আদায় করে নেবো যদি আমরা সরকারে যেতে পারি। সেটা হচ্ছে পেট্রোল, ডিজেল আর গ্যাস, এই তিনটের চাপ থেকে মানুষকে যাতে মুক্তি দেয়। এটা আমাদের মাননীয় মমতা ব্যানার্জির প্রতি আমাদেরও রিকোয়েস্ট থাকবে যে সবার আগে দিদি যেন এইটা দেয়। আচ্ছা, আমি একটু প্রসঙ্গের মধ্যে যাচ্ছি, লাস্ট প্রসঙ্গ, সেটা হচ্ছে যেহেতু বাংলায় যেভাবে প্রচার চলছে আপনাদের পার্টির তরফ থেকে, কি আশাবাদী লাগছে মানুষের জন্য? মানুষ ভোট দিয়ে কোথায় রেজাল্টটা দেবে সেটার প্রতি আগে থেকে প্রেডিক্ট আমরা করি না। ওই সি ভোটার্স ওরকম দিয়ে কিচ্ছু হয় না, কেন 158 বলে এবিপি সি ভোটার্স, আর তারপরে আমরা 213, 214 পাই। তাই জন্য আমরা মানুষের দিকেই তাকিয়ে ভোটটা হোক, শান্তিতে ভোট হোক, শান্তভাবে মানুষ ভোট দিই। দুর্গাপুরে যেখানে আমরা বসে আছি মানে অতীব শান্ত শিষ্ট, মানে একদম কৃষ্টির জায়গা এটা। আমরাও চাইবো, এখানে একজন এসছেন তার বিষয়ে এখানে আমি বলতে চাইছি না, আমরা চাইবো সেদিকেও আপনারা তাকিয়ে দেখবেন যে আপনাদের শান্তি শৃঙ্খলা, সে কে দল আছে বড় কথা না, সেটা যাতে এখানে বজায় থাকে, সেই দেখে যাতে এখানেও ভোট হয়। মানুষ যাতে শান্তি শৃঙ্খলার প্রতি ভোট দেয়, কোনো ডিস্টার্বিং এলিমেন্টের প্রতি না দেয়। বাংলায় যাকেই ভোট দেবে, বাংলা তো পরিষেবা পাচ্ছে, বাংলা আবার তার এখান থেকে অন্য জায়গায় একটা চয়েস আনবে কেন? 5 বছরে 18টা এমপি দিয়েছিল। আপনি এই ছোট্ট কথাটা পুরো ডিটেলসটা আমি দিচ্ছি, একটু রাখবেন আপনার মিডিয়ার এটাতে। 18টা এমপি দিয়েছিল, তার মধ্যে শাফলিং করতে হচ্ছে, জেতা এমপিকে ছাড়িয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে। কারণটা কি? তার মানে 5 বছরে সে সেখানে কি দিতে পারে? আজকে একটা প্রেস কনফারেন্সের মধ্যে আপনাদের এখানকার পূর্ব বর্ধমান এবং দুর্গাপুরের যিনি প্রার্থী, তিনি একটা কথা বললেন আপনাদের অপোনেন্ট পার্টিকে, যে বিজেপি একটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার। এই কথাটা ব্যাখ্যাটা উনি কিন্তু অনেক কিছু তুলে ধরলেন, তা আপনারা কি বলবেন? এটা কি মিউজিক্যাল চেয়ার? উনি যখন বলেছেন মিউজিক, খুব মানে একদম সঠিক কথা বলেছেন। আমি আপনাকে রায়গঞ্জের প্রার্থী জিতেছেন রায়গঞ্জ থেকে, তাকে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, যেখানে জামানত বাজেয়াপ্ত হবে তাকে সেই দক্ষিণ কলকাতায় পাঠিয়েছে আমাদের আতুরগড়। জিতেছেন কোথা থেকে? রায়গঞ্জ থেকে। মেদিনীপুরে জেতা প্রার্থীকে দুর্গাপুরে পাঠিয়েছে। কারণ কি? যখনই ডোর টু ডোর যাবে, ডি2ডি করবে, মানুষ প্রথম বলবে যে দাদা গ্যাসের দামটা কি হলো, কমাতে তো পারলেন না, একটা কেন্দ্রীয় প্রকল্প আনতে পারলেন না, উল্টে আবাসের টাকাটা আটকে দিলেন। এই প্রশ্নগুলো ওখান থেকে এড়াতে তাদেরকে সাফলিং করে চলেছে। একদম তাই, মানে কাউকে রাখবে কেন? তারা তো কিছু সময় মানুষের মাইন্ডটাকে আপসেট করে ধর্মের ভিত্তিতে জিতে যায়, কাজের ভিত্তিতে যেতে না। আমাদের সেনাপতি বারবার বলছে আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আজকে 1 মাস হয়ে গেল, আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমার রিপোর্ট কার্ড নিয়ে বসুন, সামনাসামনি বসুন,
এটাই তো আলোচনা আচ্ছা, হবে। কিছু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় অর্থাৎ বিজেপি সরকারকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, সেটা কি কারণটা কি? এটা কিন্তু একটা রাজনীতির অঙ্গ। সংগঠন আপনার থাকবে না, আপনি শুধু মিডিয়াকে নিয়ে দৌড়বেন আর অশান্তি, এক একটা জায়গায় একটা অশান্তির পকেট বানাবেন। এটা কিন্তু একটা, আপনার সংগঠন থাকলে সাধারণ মানুষকে সাথে নিয়ে সব দলই এটা করো। গো ব্যাক তো বলতে হবে, তুমি করোনায় ছিলে না, তুমি আমাদের লাশের ওপর হাঁটিয়েছো, পর্যায়ী শ্রমিকগুলোকে তুমি লাশের ওপর হাঁটিয়ে এনেছো, তো তাদেরকে গো ব্যাক বলবে না? তাদেরকে কেন আপ্যায়ন করবে? তারা বলছে মাছের গন্ধ ভাল লাগে না, মাংস খেতে দেবো না, তো তাদেরকে আপ্যায়ন করবে বাংলার মানুষ কেন করবে? বাংলার মানুষের মনে মা দুর্গা মা কালী এমনিই বসে থাকে, তাদেরকে কিছু শেখাতে হবে। একটা জিনিস উনি তুলে ধরলেন যে এসব যে গদা কিংবা ত্রিশূল নিয়ে যেগুলো রোড শো করছেন, সেক্ষেত্রে উনি বলছেন এটা করা উচিত নয়, কারণ হিন্দু ধর্মকে একটা এই জিনিসটা তুলে ধরছে। এটা নিয়ে কি বলবো? আমি এখানে একটা কথা বলি। এখানে বিষয় হচ্ছে, ধরুন এই বছর যে রামনবমী গেল, সেখানে বিচারপতি জয় সেনগুপ্তের ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে 200 জনের বেশি লোক নিয়ে মিছিল করা যাবে না এবং কোনো রকম অস্ত্র মিছিল করা যাবে না। যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে তার দায়ভার সেই যারা মিছিল অর্গানাইজ করছে তাদের থাকবে, ইত্যাদি ইত্যাদি। এবার হাইকোর্টের রায় কত জায়গায় ভায়োলেটেড হয়েছে, হাইকোর্টের নির্দেশ কতগুলো জায়গায় ভায়োলেটেড হয়েছে। যেমন আমি হাওড়া জেলার বাসিন্দা, আমি আপনাকে সেখানকার কথা বলছি। হাওড়া জেলার যিনি বিজেপির জেলা সভাপতি, তিনি মিছিল করেছেন তরোয়াল হাতে। হাওড়া জেলায় হাওড়া লোকসভা কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী, হাওড়া কর্পোরেশনের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, সে মিছিল করেছে তরোয়াল হাতে। আমার বক্তব্য হচ্ছে, মহামান্য কলকাতা হাইকোর্ট তার ডিভিশন বেঞ্চ রায় দিচ্ছে অস্ত্র হাতে মিছিল করা যাবে না, 200 জনের বেশি লোক দিয়ে মিছিল করা যাবে না। এটা তো আমি আমার জেলার কথা বললাম, এরকম রাজ্যের বিভিন্ন প্রান্তে অস্ত্র মিছিল হয়েছে। 200 জনের জায়গায় বিজেপি কোথাও 2000 লোক নিয়ে মিছিল করেছে, কিন্তু ক্যালকাটা হাইকোর্ট সেখানে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে উদাসীন থেকেছে। আমরা আশা করি যে আদালত, আমরা যারা রাজনীতির ময়দানে আছি, আমরা দু ধরনের আদালতে বিশ্বাসী। একটা নিশ্চিতভাবে আইনের আদালত শিরোধার্য, কিন্তু তার থেকেও বেশি আমরা বিশ্বাস করি মানুষের আদালতে। আইনের আদালতের রায় ভায়োলেট করার পরেও বিচার হলো না, এখনো পর্যন্ত হয়নি। আমরা আশাবাদী হবে, আইনের প্রতি সম্পূর্ণ আস্থা ভরসা আছে, কিন্তু তার থেকেও বেশি ভরসা বিশ্বাস আমাদের জনতার আদালতের প্রতি আছে। এবং আমরা বিশ্বাস করি এই 7 দফা নির্বাচন 2 দফা সম্পন্ন হয়েছে, বাকি 5 দফা 42-এর মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ নির্বাচিত করবেন, জনগণের আদালতে আমরা বিচার পাবো। আমার একটা প্রশ্ন আপনাদের দুর্গাপুরের প্রার্থীকে, বিজেপির প্রার্থীকে আছে, তিনি কি ভরসা আর কিছুর ওপরই রাখতে পারছেন না? ত্রিশূল, তরোয়াল, সেটার উপরেও ভরসা হারিয়ে এখন হকি স্টিক। শেষ ওনার ভার্সান হচ্ছে উনি হকি স্টিক নিয়ে। আমার বক্তব্য খুব সোজা, যে এগুলো শুধু প্রয়োজন যখন আমার অসুরকে বধ করতে হয়। আমরা এভাবেই বড় হয়েছি, শুধু অসুরকে বধ করার জন্যই আমাদের প্রয়োজন পড়ে। অসুরকে বধ করার সময় আমরা দেখে এসেছি মা দুর্গার হাতে অস্ত্র। আমার ছেলেমেয়েরা কলম হাতে বড় হোক, এটাই আমি দুর্গাপুরবাসীর কাছেও বলবো, সমগ্র বাংলার বাসীর কাছে বলবো। যখন বর্গী হানা দেবে তখন আমার প্রয়োজন পড়বে অস্ত্রে, তার আগে আমরা যাতে কলম হাতে। আমরা 6টা নোবেল দিয়েছি বাংলায়, এই ভারতবর্ষকে এই বাংলা 6টা নোবেল দিয়েছে, একটা অস্কার দিয়েছে। আমাদের এইগুলোর প্রয়োজন নেই, আমাদের কৃষ্টি সংস্কৃতি সম্পূর্ণ অন্য। এটা কি আগলে রেখে সবাই বড় হোক, এটাই আমাদের আশা। আজকের অনুষ্ঠান এখানে শেষ করবো, তার আগে আপনাদের পরিচয়গুলো একটু জেনে নেবো। আপনার নাম? আমার নাম ঋষিকেশ দত্ত, আমি এআইটিসির আইটি স্টেটের এক্সিকিউটিভ মেম্বার। আপনার নাম? অর্পণ ব্যানার্জি, রাজ্য কমিটির সম্পাদক, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি। আপনার নাম? অজিত দাস, রাজ্য কমিটি আইটি সেলের রাজ্য সম্পাদক। ধন্যবাদ।